হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি যেটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কারণ ভ্যারাইটি ইস্যুস লেটেস্ট আপডেটস আমরা এই ভিডিওতে শেয়ার করব। যেরকম হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমটিএস আর ক্লার্ক পরীক্ষার রেজাল্ট গতকালকে দিয়েছে, তারপর রিজার্ভেশন ইস্যু নিয়ে এখানে একটা কথা উঠছে। কমপ্লিট স্ট্যাটিস্টিক্সটা আমরা তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাছাড়া ত্রিপুরা ইউনিভার্সিটির যে রেজাল্ট বেরিয়েছিল গতকালকে এলডিসি, সেখানে পরে সেই সেম পিডিএফ এ 15 জনের নাম এক্সট্রা ঢুকানো হয়েছে, সেটা নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো যে কি কি এক্সপেক্ট করা যায়, এর আউটকামস কি হতে পারে। তাছাড়া 21 তারিখ মার্চ মাসে আছে বাজেট সেশন, ক্যাবিনেট মিটিং আছে আজকে বিকেল 4টা থেকে, মোস্ট প্রবাবলি যেটা আমরা দুদিন আগে জানিয়েছিলাম যে আজকেই ক্যাবিনেট মিটিং হবে। তো সেগুলোতে কি কি এক্সপেক্ট করা যায়, লেটেস্ট আপডেট কি কি আছে এগুলো বলবো। আর জেআরবিটি গ্রুপ ডি আর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত যা আমাদের কাছে লেটেস্ট নিউজ আছে সবকিছু এই ভিডিওতে আমরা বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিওস সবকিছু তোমরা একদম লেটেস্ট সবার প্রথম জেনুইন আপডেটস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রেখো, তাহলে সমস্ত আপডেট টাইম টু টাইম মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে কিন্তু তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আছে, সেটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি, এস্টার্নাল কোঅপারেটিভ গ্রুপ ডি, এসএসসি, জিডি, সিএসএসএল, এমটি স্টেনোগ্রাফার, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে একদম শিওর শর্ট কমন পড়বে এইরকম ফুল সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা পরীক্ষার ফুল নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো রেসপন্স কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম ইস্যু যেটা আমরা তুলছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সবাই জানো ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের রেজাল্ট বেরিয়েছে এইভাবে। ঠিক আছে, ওনারা বের করেছে, শর্ট লিস্ট করেছে ফর স্কিল টেস্ট, যেটা আজকে অলরেডি 9:30 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। একটা ব্যাচের শেষ ও আরেকটা ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমরা কিছু স্টুডেন্টস থেকে খবর পেয়েছি অলরেডি চলছে। স্কিল টেস্ট ইজ বেসিক্যালি টাইপ টেস্ট, 10 মিনিটের একটা টাইপ টেস্ট নেওয়া হচ্ছে। তেমনিভাবে মাল্টিটাস্কিং স্টাফের রেজাল্ট এখনো দেওয়া হয়নি, ওটার লিস্ট এখনো রেডি হয়নি। ঠিক আছে, সেটার লিস্ট যখন আউট হয়ে যাবে মোস্টলি আজকে বিকেলের মধ্যে কিন্তু এমটিএস এর ফাইনাল লিস্ট কিন্তু বেরিয়ে যাবে, সেটা এখন মডিফিকেশন হচ্ছে লিস্টটাতে। তো তারই মধ্যে তোমরা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছিলে এমটিএস এর কথা। এমটিএস এর রেজাল্ট এখনো দেয়নি ভাই, এমটিএস এর রেজাল্ট দেবে, আজকেই দেবে, কারণ আগামী কালকে হচ্ছে স্কিল টেস্ট ত্রিপুরা ইউনিভার্সিটির এমটিএস এর যেই পোস্টের সেইগুলো। ঠিক আছে, সকাল 10টা থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু স্কিল টেস্ট, তো ওনাদের যেভাবেই হোক আজকের মধ্যে রেজাল্ট দিতেই হবে। সো ওয়েট করো, আমরা তোমাদের সবার প্রথম আপডেটটা কিন্তু দিয়ে দেবো। এরই মাঝে যে ইস্যুটা উঠে এসছে, প্রথম তো এই লিস্টটা আপডেট হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যেখানে এলডিসিদের সিলেক্টেড লিস্টের নাম এসছে, কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যে আবারও এই 15 জনের নাম চলে এসছে লিস্টে। সেখানে কিন্তু দেখে রাখো, এখানে ছিল অ্যাপ্লিকেশন নাম্বার, প্রথম যে লিস্টটা, দিস ইজ দ্য ফার্স্ট লিস্ট। কি বলেছি? দিস ইজ দ্য ফার্স্ট লিস্ট, দিস ইজ দ্য সেকেন্ড লিস্ট হুইচ ওয়াজ অ্যাডেড আফটারওয়ার্ডস। ফার্স্ট লিস্টে দেখে রাখো, প্রথম ছিল সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, টাইম স্লট। কিন্তু এখানে কিন্তু উল্টে গেছে। সেকেন্ড লিস্ট যেটা 15 জন অ্যাড হয়েছে, সেখানে ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরি আছে, ক্যাটাগরির জায়গায় ছিল রোল নাম্বার, ক্যাটাগরির জায়গায় চলে এসছে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় চলে এসছে রোল নাম্বার। মানে বোঝা যায় যে এই লিস্টে যে 15 জনের নাম যে পরে অ্যাড করা হয়েছে, এগুলো পরে বানিয়ে অ্যাড করা হয়েছে, না হলে তো ফরম্যাটটা সেমই থাকতো।
ফরম্যাটটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা অ্যাকচুয়ালি জানি না কি হচ্ছে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাতে, কারণ আমরা প্রায়ই দেখেছি ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা হলেই কিন্তু বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন এলিগেশনস কিন্তু উঠে রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ সাচ রিক্রুটমেন্টস, ঠিক আছে। সো আমরা জানি না অ্যাকচুয়ালি, উই হ্যাভ নো ক্লিউ যে এইরকম কেন হলো। তোমরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করছো যে যদি এরকম হতো যে কোনো কিছু মিস হয়ে গেছে ডিউ টু সাম টেকনিক্যাল এরর, তাহলে তো এই ফরম্যাটটা অ্যাটলিস্ট সেম থাকতো। ফরম্যাটও পুরোপুরি ডিফারেন্ট। কেন এই 15 নেমস ওয়ার লেটার অন ইনক্লুডেড ইন দ্য লিস্ট, এটা আমরা জানি না, ঠিক আছে। তাছাড়া এই 15 জনের কিন্তু টাইম স্লট দেওয়া হয়েছে 3:30 থেকে বিকেল 3:30 থেকে মানে 4:15 পর্যন্ত, ঠিক আছে। সো এই ফরম্যাটটা কেন আলাদা? যদি ফরম্যাট সেম থাকতো তাহলেও বুঝতাম যে একসাথেই লিস্টটা বানানো হয়েছিল। ফরম্যাট যেহেতু আলাদা, তার মানে ইট ক্যান বি সেড দ্যাট দিস লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড আফটারওয়ার্ডস, মানে ফার্স্ট লিস্টটা বানানোর পরে কিন্তু এটা প্রিপারেশন করা হয়েছে, তাড়াহুড়াতে করা হয়েছে, তার জন্য দে হ্যাভ মেড সাম মিস্টেক। উই গেস, আমরা গেস করছি, আমরা কিন্তু জানি না। কিন্তু তোমরা আমাদেরকে যখন জিজ্ঞেস করো এটা নিয়ে কি ইস্যুস, আমরা অ্যাকচুয়ালি উই হ্যাভ নো ক্লিউ। আমরা শুধুমাত্র যে জিনিসগুলো টেকনিক্যাল ব্যাপার সেগুলো দেখে আমরা বলছি যে হয়তো এরকম হতে পারে, তবে এরকম হয়েছে। তোমাদের যাদের অনেকেই বলছো মোবাইলে নাকি আগেরটাই দেখাচ্ছে, তোমরা প্লিজ আবার ডাউনলোড করো লিস্টটা। ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এমপ্লয়মেন্ট নিউজ সেকশনে আবার গিয়ে ডাউনলোড করো নতুন পিডিএফটা, ডাউনলোড অ্যাগেইন দাও, দেখবে নতুন লিস্টে লাস্টের দিকে 15 জনের নাম আছে, যেটা আগে ছিল না, ঠিক আছে। আর এমটিএস এর রেজাল্ট তোমরা আমাদের যারা জিজ্ঞেস করছো, এমটিএস এর রেজাল্ট আজকের মধ্যেই দেবে, সন্ধ্যা 7:30টার মধ্যে ওনারা কাজ করছেন। আর আগামীকালকে এমটিএস এর স্কিল টেস্ট। ইজ ইট ক্লিয়ার? তবুও তোমরা যদি চাও এলডিসির পোস্টের তোমরা রেজাল্টটা দেখবে, বা অ্যাসিস্ট্যান্ট পোস্টেরও কিন্তু রেজাল্ট দিয়েছে গতকালকে। 2 জন খালি এখানে কোয়ালিফাই করেছে টু অ্যাপিয়ার ফর স্কিল টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট আর এলডিসি ত্রিপুরা ইউনিভার্সিটির যে রেজাল্টটা, সেটার দুটো আলাদা আলাদা পিডিএফ ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা নিয়ে নাও, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো, গতকালকে কিন্তু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম জেনারেল ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফের টোটাল যে 156টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেটার কিন্তু রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। ওনারা কিন্তু শিটে একদম কম্পিউটারে টাইপ করা শিট, এটা ঠিক আছে, টাইপরাইটারের টাইপিং এর মতো লাগছে অ্যাকচুয়ালি। যাই হোক, ইট ইজ বিট ডিফারেন্ট ফ্রম হোয়াট উই ইউজুয়ালি সি ইন দ্য রেজাল্ট শিটস। যাই হোক, সেটা বেরিয়ে গেছে। তারপরে তোমরা অনেকেই কিন্তু বলছিলে যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া ওখানে মেনটেন হয়নি। প্রচুর ক্যান্ডিডেটস আমাদেরকে ফোন করেছো, ইভেন কি আজকে সকালেও ফোন করেছো। আমরা তোমাদের একদম ক্লিয়ার কাট বলে দিই, তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, তাহলে দেখতে পারবে। আগে আমরা দেখে নেই কতটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে দেখে রাখো সবাই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের টোটাল পোস্ট বেরিয়েছিল 50, ইউআর ক্যাটাগরির জন্য ছিল 26, এসটি ক্যাটাগরির জন্য ছিল 15, এসসি ক্যাটাগরির জন্য ছিল 9। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 4% ভ্যাকেন্সি রিজার্ভ। এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য প্রত্যেকটা ভ্যাকেন্সি থেকে, প্রত্যেকটা ক্যাটাগরি অফ রিজার্ভেশন থেকে 2% পোস্ট রিজার্ভ। আর মহিলাদের জন্য প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 33% অফ দ্য ভ্যাকেন্সি রিজার্ভ। দিস ইজ ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এবার আমরা দেখে নিই। দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে দিস ইজ অ্যাকচুয়াল থিং, ঠিক আছে, মানে এটা হচ্ছে হোয়াট শুড হ্যাভ হ্যাপেন্ড, আর এই নিচের জায়গাটা হচ্ছে হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। যেটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, আমরা তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি দিস ইজ অ্যাকচুয়াল। অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল, ইউআর এর জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে ছিল 26টা সিট, তার মধ্যে 33% ওমেন রিজার্ভেশন, তাহলে 9টা ওমেন ক্যান্ডিডেটস হওয়ার কথা ইন ইউআর। এসটি ছিল 15টা, তার মধ্যে 5 ওমেন ক্যান্ডিডেটস। এসসি ছিল 9টা, তার মধ্যে 3টে ওমেন ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল। এক্স সার্ভিসম্যানদের জন্য 2% রিজার্ভ সিটস ফর ফ্রম এভরি ক্যাটাগরি, তার মধ্যে এক্স সার্ভিসম্যান ইউআর একটা সিট হওয়ার কথা, এসসি এসটির কোনো সিট নেই। পিএইচ ক্যাটাগরি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা পার্সনস উইথ ডিসেবিলিটিসের জন্য 4% সিট রিজার্ভ ফ্রম ইচ ক্যাটাগরি, তার মানে ইউআর 4% অফ 26 হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য একটা বা দুটো সিট। এসটি ক্যাটাগরির জন্য একটা নাও হতে পারে, কারণ দেখো এখানে অ্যাকচুয়ালি কি হিসেব হয়, 0.5 এর বেশি যদি হয়ে যায়, 0.5 এর বেশি যদি হয়ে যায় তাহলেই কিন্তু নেক্সট জিনিসটা ধরা হয়। যদি পার্সেন্টেজ করে বেরোয় 0.48, দেন কিন্তু তোমরা বলতে পারবে না ওনাদেরকে যে ইট ইজ ইকুয়ালস টু 1। ইফ পার্সেন্টেজ ইকুয়ালস টু 0.53, দেন ইউ ক্যান সে দ্যাট হাফ যেহেতু ক্রস করে গেছে, 1 সিট মাস্ট বি দেয়ার ফর দিস অ্যান্ড দিস ক্যাটাগরি ফ্রম ইউআর বা এসটি বা এসসি, ঠিক আছে। সো ইজ ইট ক্লিয়ার? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টটা শুধুমাত্র 50টা পোস্ট। সো এইবার অ্যাকচুয়ালি কি হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে দেখে রাখো, দিস ইজ দ্য রেজাল্ট।
দিস ইজ দ্য রেজাল্ট, যেটা গতকালকে পাবলিশ হয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ইউআর সিলেক্ট হয়েছে 6 জন শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট, আর 17 জন মহিলা ক্যান্ডিডেটস ফাইনাল মেরিট লিস্টে চলে এসেছে, যেখানে 9 জন ওমেন ক্যান্ডিডেটস। কি তোমরা এখানে কোশ্চেন করতে পারো না কেন? কারণ রিজার্ভেশনের রুলসই এটা, যদি মার্কস যদি বেশি সিকিউর করে কোনো রিজার্ভ ক্যাটাগরি ইনক্লুডিং ফিমেল, রিজার্ভেশন দিয়েছে মানে ফিমেলদের এখন রিজার্ভ ক্যাটাগরির মানা হবে। দে ক্যান কাম ইন দ্য জেনারেল লিস্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে, দে ক্যান কাম ইন দ্য জেনারেল লিস্ট অ্যাজ ওয়েল। সো এটা কোনো কিছু বলা যাচ্ছে না। ওভারঅল এখানে 26 সিটস মেনটেন হয়েছে কিনা সেটাই কিন্তু আমাদের দেখতে হবে, যেটা আমরা দেখছি যে অলরেডি কিন্তু মেনটেন হয়েছে, কিছু সিট কম আছে। তেমনিভাবে এসটি ক্যান্ডিডেটের জন্য 15টা সিট হওয়ার কথা ছিল, আর 5টা ওমেন ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল। এখানে ওমেন ক্যান্ডিডেট হয়ে গেছে 10টা ফিমেল ক্যান্ডিডেট, আর 15টা ক্যান্ডিডেট হয়ে গেছে তোমাদের মেল ক্যান্ডিডেট। সেখানে আমাদের একটু কোয়েরিজ আছে এই জায়গাতে। ইউ ক্যান সিক ক্লিয়ারিফিকেশন ফ্রম দ্য রেসপেক্টিভ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের হেডকোয়ার্টার থেকে বা হেড অফিস থেকে, ঠিক আছে। এখানে এসটিদের জন্য টোটাল ছিল 15টা পোস্ট, যার মধ্যে ফিমেল ক্যান্ডিডেটসও কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার নেক্সট, এসসিদের জন্য ছিল টোটাল সিট ছিল 9টা, যার মধ্যে 3টে ওমেন হওয়ার কথা এখানে, ঠিক আছে। কিন্তু এখানে 9টা ক্যান্ডিডেট হয়ে গেছে এসসিদের থেকে মানে মেল পুরুষ, আর একটা হয়ে গেছে ফিমেল এসসি ক্যান্ডিডেট। এখন কথা হচ্ছে এই যে এসসি এসটি বলছি, তাদের মধ্যে কি কেউ ইউআর দিয়ে পেয়েছে? ইউআর দিয়ে কি কেউ পেয়েছে? কিন্তু তাহলে সেটা কিভাবে বোঝা যাবে? ওনাদের রেজাল্টে তো জাস্ট ক্যাটাগরি ইউআর জেন্ডার এভাবে কিন্তু লেখা, ঠিক আছে। সো এখন প্রশ্ন হচ্ছে কি হলো জিনিসটা, কি হলো? উই আর নট ক্লিয়ার, ঠিক আছে। এইবার ইউআর এক্স সার্ভিসম্যান থেকে পেয়েছে 1 জন ক্যান্ডিডেট, ইউআর পার্সনস উইথ ডিসেবিলিটি থেকে পেয়েছে 2 জন ক্যান্ডিডেট, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সিনারিওটা। তোমরা স্ক্রিনশট তুলে সবার সাথে শেয়ার করতে পারো জিনিসগুলো নিয়ে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান আস্ক কোশ্চেন। তোমরা আমাদেরকে বলছিলে পুরো স্ট্যাটিস্টিক্সটা দেখাতে, তার জন্য আমরা এই ভিডিওতে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট চলে আসছো ক্যাশ কাম জেনারেল ক্লার্ক, মানে ক্যাশিয়ার পোস্টে টোটাল ছিল 78টা পোস্ট, 78, যার মধ্যে ইউআর এর জন্য 41, এসটি ক্যাটাগরির জন্য 24, এসসি ক্যাটাগরির জন্য 13। ইউআর এর 41 সিটসের মধ্যে 13 বা 14টা মহিলার জন্য থাকার কথা, 24টা সিটের এসটির মধ্যে 8টা মহিলাদের জন্য থাকার কথা, এসটি ক্যাটাগরি 13টা সিটের মধ্যে 4টে মহিলাদের জন্য থাকার কথা। এক্স সার্ভিসম্যানের 2% রিজার্ভ সিট আছে ফ্রম ইচ ক্যাটাগরি, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য একটা থাকার কথা, এসসি এসটির জন্য এক্স সার্ভিসম্যানের কোনো সিট থাকার কথা না। পিএইচ ক্যাটাগরি তেমনিভাবে 4% ফ্রম ইচ ক্যাটাগরি, যেটার হিসেবে ইউআর ক্যাটাগরি থেকে একটা বা দুটো ইউআর পিএইচে আসার কথা ফাইনাল মেরিট লিস্টে। এসটি ক্যাটাগরি থেকে এসটি পিএইচ 1 জন, আর এসসি ক্যাটাগরি 1 জন বা নান হলেও কিন্তু কিছু বলা যাবে না, ঠিক আছে। তেমনিভাবে দিস ওয়াজ এক্সপেক্টেড টু বি হ্যাপেনিং, মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিংস, মানে থিং দ্যাট ওয়াজ সাপোজ টু বি ট্রু ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট। কিন্তু বেসিক্যালি দেখা গেছে এখানে দিস ইজ দ্য রেজাল্ট যেটা বেরিয়েছে ফর দ্য পোস্ট অফ ক্যাশ কাম জেনারেল ক্লার্ক। ইউআর মেল পুরুষ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে 7 জন, 30 জন মহিলা ক্যান্ডিডেটের নাম এসছে। টোটাল হয়ে গেল ইউআর এ 37 ছিল ইউআর এর সিট, টোটাল ক্যাশ কাম জেনারেল ক্লার্কের জন্য 41। বাকি 4টে সিট কোথায় গেল? এগুলো কি কোনো এসটি এসসি কে দিয়ে দেওয়া হয়েছে? তাহলে মেনশন নেই কেন ফাইনাল মেরিট লিস্টে? ইউ ক্যান সিক দ্য ক্লিয়ারিফিকেশন, ঠিক আছে। এসটি ক্যাটাগরির হওয়ার কথা ছিল 24টা সিট, যেটার মধ্যে 8টা ওমেন ক্যান্ডিডেট, ঠিক আছে। মানে 24টা সিট, মানে বেসিক্যালি 24টা টোটাল সিট, তার মধ্যে 8টা মহিলা ক্যান্ডিডেটের জন্য হওয়ার কথা ছিল। বেসিক্যালি সিলেক্ট হয়েছে 13টা পুরুষ ক্যান্ডিডেট আর 10টা মহিলা ক্যান্ডিডেট। সেখানে মহিলা ক্যান্ডিডেটসরা ইউআর ক্যাটাগরি দিয়ে বা মানে সরি এসটি ক্যাটাগরির জেনারেল লিস্টে কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। তেমনিভাবে এসসি ক্যাটাগরি ছিল 13টা সিট, যার মধ্যে 4টে ওমেনদের জন্য রিজার্ভ থাকার কথা। সেখানে এসসিদের জন্য 10টা মেল ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে আর 3টে ফিমেল ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তেমনিভাবে এক্স সার্ভিসম্যান ফর দ্য পোস্ট অফ ক্যাশ কাম জেনারেল ক্লার্কে ইউআর 2 জন সিলেক্ট হয়েছে, মানে ইউআর পিডব্লিউডি পার্সনস উইথ ডিসেবিলিটি 2 জন, এসটি পিডব্লিউডি 1 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে। আমরা আবার এটা সরিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে রাখতে পারো। ইউ ক্যান সিক ক্লিয়ারিফিকেশন ফ্রম দিস ডেটা, কারণ আমরা মাল্টিপল টাইমস চেক করে কিন্তু এই ডেটাটা বানিয়েছি। দিস ইজ ফর দ্য ক্যাশিয়ার কাম ক্লার্ক পোস্ট। এবার নেক্সট আমাদের একটাই প্রশ্ন হচ্ছে, যদি কেউ এসটি এসসি ওমেন থেকে যদি ইউআর ক্যাটাগরিতে পেয়ে থাকে, দেন সিলেকশন লিস্টে কেন রিমার্কসে লেখা থাকবে না যে সিলেক্টেড ফ্রম ইউআর ক্যাটাগরি, যেরকম টিপিএসসি তে লেখা থাকে? ঠিক আছে, দে আর বাউন্ড টু রাইট দ্যাট। যাই হোক, নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। প্রথম দেখে নেই, পোস্ট ছিল 28টা, যার মধ্যে জেনারেলের জন্য 15টা, ইউআর এর জন্য 15টা, এসটির জন্য 8টা, এসসির জন্য 5টা। ইউআর এর 15টার মধ্যে টোটাল সিটের মধ্যে 5টার মধ্যে ওমেন ক্যান্ডিডেটস আসার কথা ছিল। এসটির 8টা সিটের মধ্যে 2 থেকে 3 জন মহিলা ক্যান্ডিডেটস আসার কথা ছিল। এসসি ক্যাটাগরির 5টা সিটের মধ্যে 1 থেকে 2 জন মহিলা ক্যান্ডিডেট আসার কথা ছিল। তেমনিভাবে এক্স সার্ভিসম্যান 2% রিজার্ভ ছিল ফ্রম ইচ পোস্ট। ইউআর এ কেউ নেই, এসসিতে কেউ নেই, এসটিতে কেউ নেই, ঠিক আছে। পিএইচ ক্যাটাগরি 4% কাটা হয় ফর ইচ পোস্ট অ্যাজ পার দেয়ার নোটিফিকেশন। এখানে কিন্তু লিখে রেখেছে
সো পিএইচ ক্যাটাগরির অ্যাকর্ডিং ইউআর পিএইচ আসার কথা ছিল ফাইনাল মেরিট লিস্টে একজন এসটি এসসি নান। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং, দিস ইজ হোয়াট ইজ দ্য রেজাল্ট। রেজাল্টে কি বেরিয়েছে দেখে রাখি। ইউআর ক্যাটাগরির 15টা সিট, 15টা সিটের মধ্যে 4 জন পেয়েছে শুধুমাত্র পুরুষ, 10 জন পেয়েছে মহিলা। তাহলে একজনের নাম কোথায় গেল? একজন কি এখানে কি লেখা আছে কিছু রেজাল্টে? তোমরা একটু জানিও। আমরা তো পাইনি যে ডিউ টু নন ক্লিয়ারেন্স অফ কাট অফ ফলোয়িং নাম্বার অফ ক্যান্ডিডেটস আর নট রিকমেন্ডেড ফর দিস অ্যান্ড দিস পোস্ট, যেটা টিপিএসসি তে লেখা থাকে। তাহলে এই পোস্টটা কোথায় গেল? 10 + 4 14 না হয় 15টা সিট টোটাল ইউআর, একটা সিট কোথায়? সেখানে কি কোনো এসটি এসসি কে জায়গা দেওয়া হয়েছে? যদি জায়গা দেওয়া হয়ে থাকে লিস্টে রিমার্কসের ঘরে কেন লেখা নেই? তেমনিভাবে এসটি ক্যাটাগরির জন্য টোটাল সিট ছিল 8টা, তার মধ্যে 2 থেকে 3টে ওমেন। এখানে ঠিক আছে, একটা ফিমেল ক্যান্ডিডেট যেহেতু এলিজিবল পাওয়া যায়নি বলতেই পারে ওনারা। আবার যদি মার্কস বেশি থাকে ওখানে ফিমেল ক্যান্ডিডেটদেরকে এসটি জেনারেল কোটাতে ঢুকিয়ে দেবে, যেটা 6 জন পুরুষ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। ঠিক আছে, 6 + 1 7 এসটি ক্যান্ডিডেট। ঠিক আছে, তেমনিভাবে এসসির জন্য টোটাল ছিল 5টা পোস্ট, 3 জন আর 2 জন 5 জন। এসসির ক্ষেত্রে এমটিএস এ ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে ঠিকই আছে 3 জন পুরুষ ক্যান্ডিডেট, 1 থেকে 2 জন মহিলা ক্যান্ডিডেটস আমরা কিন্তু বলেছিলাম। অ্যাজ পার রিজার্ভেশন ক্রাইটেরিয়া অফ 33% দ্যাট ওয়াজ সাপোজ টু বি ডিডাক্টেড ফ্রম ইচ পোস্ট। তেমনিভাবে সিলেক্ট হয়েছে এক্স সার্ভিসম্যান এসটি একজন, ইউআর পিএইচ ক্যাটাগরিতে একজন, এসটি পিএইচ ক্যাটাগরিতে একজন। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এমটিএস এর জন্য একটা দুটো ক্ষুদ্র প্রবলেমের মানে এই যে ফাঁকা পোস্টগুলো গেল, ভ্যাকেন্ট পোস্ট, এগুলো কেন গেল? যেমন টিপিএসসি তে ক্ল্যারিফিকেশন দেয় যে কাট অফ ক্লিয়ার করেন, তার জন্য দিস এন্ড দিস ক্যান্ডিডেটস নাম্বার অফ ক্যান্ডিডেটস কুড নট বি রিকমেন্ডেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট, সেটা ওনারা দিক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর ক্যাশিয়ার কাম ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য। ঠিক আছে, তোমাদেরকে যতটুকু সম্ভব আমরা হেল্প করে দিলাম। তোমাদের একটা ক্রাইসিসের সময় সবসময় কিন্তু আমরা তোমাদের হেল্প করি। তোমরা এবার ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার আমরা দেখে নিই একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেটা নিউজ পেপারে আজকের লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলমে কিন্তু ফ্রন্ট পেজে উঠে এসছে। সেখানে আজকে একটা হচ্ছে তোমাদের কি আছে, ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠক আছে আজকে, কিন্তু বেশ কিছু স্পেসিফিক্যালি ফর নিউজ রিপোর্টার্স বেশ কিছু জিনিস অ্যানাউন্স হতে পারে। সেখানে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কি কোনো ডিসিশন হবে সেটা আশা করা যায় না, কারণ মন্ত্রিসভা থেকে অলরেডি হাইয়েস্ট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে রিগার্ডিং পাবলিকেশন অফ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। পুলিশ কনস্টেবল রেজাল্ট নিয়ে কি হতে পারে, জেল পুলিশ, ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট, সেগুলো বাজেটে হয়তো কোশ্চেন উঠতে পারে, যেগুলোর আনসার দেবেন রুলিং এমএলএস যারা আছে ওনারা, সেটা বাজেটে আমরা দেখব। ক্যাবিনেটে এগুলো আজকে উঠবে না। ঠিক আছে, সো কি লিখেছে দেখে রাখো। বাজেট অধিবেশন শুরু হবে 21শে মার্চ। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী 21শে মার্চ। এই বাজেট অধিবেশন কতদিন চলবে তা নিয়ে বিএসি মানে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক আগামী 15 মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। বিধানসভার তরফে এই তথ্য জানা গেছে। আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতিমধ্যে অর্থ দপ্তরেরও ব্যস্ততা বেড়ে গেছে। কেন্দ্রীয় বাজেটকে বিজেপি বলছে বিকশিত ভারতের বিকশিত বাজেট, সেদিকে ত্রিপুরায় 2025-26 অর্থ বছরের বিকশিত ত্রিপুরা বিকশিত বাজেট হবে বলেই শাসক শিবিরের দাবি। এইবারের বাজেট অধিবেশন নিয়ে শাসক ও বিরোধী প্রত্যেকের কাছেই গুরুত্ব বহন করছে। বিধানসভা সূত্র বলছে বাজেট অধিবেশনের দিন বিগত দিনের অধিবেশনের তুলনায় আরও বাড়াতে হবে, তাতে শাসক বিরোধী প্রত্যেকেই আলোচনা করতে পারবেন। বিরোধীরা বিধানসভার অধিবেশনের সময় দিন কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেদিক থেকে এবার বাজেট অধিবেশনের দিন সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে বলে খবর। সর্বশেষ যে অধিবেশন হয়েছে সেই অধিবেশন 3 দিনের হয়েছিল, মানে যেটা উইন্টার সেশন গেছিল। আমরা টাইম টু টাইম ভিডিওটাও কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে। সর্বশেষ যে অধিবেশন গেছিল সেটা হয়েছিল 3 দিনের জন্য। সেই সময়ে মন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন কম সময়ের অধিবেশন করা হয়েছে কারণ পরবর্তী সময়ে বাজেট অধিবেশন আছে। এই বাজেট অধিবেশনের সময় বাড়বে, তখন সকলেই আলোচনা করতে পারবেন। বিধানসভার তরফে জানা গেছে বিধায়করা প্রশ্ন জমা দিচ্ছেন, যেটা আমরা দুদিন আগে বলেছিলাম। এখন কোশ্চেন চাওয়া হচ্ছে সবার থেকে। কোশ্চেন চাইলে কোশ্চেনগুলো নির্দিষ্ট ডিপার্টমেন্টের সেক্রেটারিকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। ওনারা কিন্তু আনসারগুলো লিখে দেবেন, যেগুলো কোশ্চেনের আনসারে অনারেবল এমএলএ বা মিনিস্টার যারা আছেন ওনারা কিন্তু আনসার দেবেন দেখে এগুলো। ঠিক আছে, তারপর কি বলেছে, এই বাজেট অধিবেশনের সময় বাড়বে তখন সকলে আলোচনা করতে পারবেন। বিধানসভার তরফে জানা গেছে বিধায়করা প্রশ্ন জমা দিচ্ছেন, শাসক বিরোধী প্রত্যেকেই তাদের প্রশ্ন পাঠাচ্ছেন। সেদিক থেকে এবারের বিধানসভায় আলোচনার গুরুত্ব পাবে অনেক কিছু। যেহেতু বাজেট অধিবেশন, তাতে বাজেটের উপর আলোচনায় শাসক বিরোধী তর্কতে থাকবে। বিরোধীদের তরফে রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে কিংবা
সাহায্যার্থে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি ছিল, সেই দাবি রাজ্য সরকার করেনি কিংবা কেন্দ্র ঘোষণা করেনি। তবে কেন্দ্রীয় সরকার মাত্র কয়েকদিন আগে অতিরিক্ত অর্থ মঞ্জুর করেছে। হয়তো এইবারের বিধানসভায় এই তথ্য উত্থাপন করে গোটা রাজ্যে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের আন্তরিকতার ব্যাখ্যা দেওয়া হবে। তার সঙ্গে রাজ্যের শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের অনেক দাবি। রাজ্যে দীর্ঘদিন ধরে কর্মচারীদের আর্থিক বঞ্চনার কথা বলা হয়। বিশেষ করে বেতন স্কেল নিয়ে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণের জোরালো দাবি করা হয়। প্রতিবাদী কলম ধারাবাহিক সংবাদে অতিথি লেখকের কলমে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত অনিয়মিতদের আর্থিক বঞ্চনার বিষয় ফুটে উঠেছে। এদিক থেকে এবারের অধিবেশনে রাজ্যের কর্মচারীদের কথা অবশ্যই থাকবে। তাছাড়া বকেয়া 23% ডিএডিআর, অষ্টম বেতন কমিশন গঠন, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া ইত্যাদি তো থাকবে। রাজ্যের বেকারদের কথা অবশ্যই বিরোধীরা বলবেন। সব মিলিয়ে এবারের বাজেট অধিবেশন নিয়ে জোর চর্চা চলছে। বিকশিত ত্রিপুরার বিকশিত বাজেটে অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায় কি উপহার দিতে চলেছেন তা পরিষ্কার হবে 21শে মার্চ। তবে এবারের অধিবেশন বিরোধীদের দাবি মেনে সর্বোচ্চ কতদিন হতে পারে তা ঠিক হবে আসন্ন বিএসসির বৈঠকে। এখানে যেমন সরকারি কর্মচারীদের জন্য ডিসিশন নিতে পারেন। তাছাড়া পেন্ডিং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, যদি বাজেটের আগে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট না দেয়, দেখো স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবেই রেডি হয়ে আছে, আমরা বলছিলাম। এখন সামথিং ইজ গোয়িং অন ইনসাইড দ্য প্রেমিসেস, সো সেগুলো আমরাও জানি না, তোমরাও জানো না, বা আমরা রেজাল্ট না দিলে ওনাদেরকে কিছু বলতেও পারবো না, তোমরাও কিছু বলতে পারবে না। ঠিক আছে, তোমরা জাস্ট রিকোয়েস্ট করতে পারবে, আমরাও রিকোয়েস্ট করবো। সেইভাবে এই ভিডিওর মাধ্যমে আমরা আবারও রিকোয়েস্ট করছি ত্রিপুরা গভর্নমেন্টকে যে প্লিজ রিলিজ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। অনেক দিন হয়ে গেছে, অনেকেই কিন্তু অনেক আর্থিক মানে কষ্টের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাচ্ছে। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের 1000টা পোস্টের রেজাল্ট এখনো দেয়নি। জেল পুলিশ কোথায় জানি হাওয়া হয়ে গেছে, ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টও হাওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো আপডেট নেই। ঠিক আছে, তো সেগুলো নিয়ে যে বাজেট অধিবেশন সেখানে কিন্তু প্রশ্ন উঠতে পারে। আজকের ক্যাবিনেটে সেগুলো নিয়ে কোনো ইস্যু উঠবে না, সেখানে হয়তো অ্যাডহক প্রমোশন নিয়ে কিছু একটা ডিসিশন হতে পারে। তো আজকের ক্যাবিনেটে রেগুলারাইজেশন নিয়ে কোনো একটা ডিসিশন হতে পারে। ডিএ সংক্রান্ত এখানে উঠবে না, এগুলো বাজেটে উঠবে। মেবি এমনও হতে পারে কিছুদিন আগে বা 1 বছর আগে যখন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি যখন বিধানসভার অধিবেশন চলাকালীন 5% ডিএ ঘোষণা করেছিলেন, 5% ডিআর ফর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ এন্ড পেনশনার, মাইট বি আজকেও কি এরকম কিছু ঘোষণা হতে পারে, সেটা সময়ের অপেক্ষা। ঠিক আছে, তবে এইবারের বাজেটে অনেক চমক থাকবে সবার জন্য, এটাই কিন্তু আমরা আশা রাখছি। ঠিক আছে, তেমনি ভাবে এই দেখে রাখো তোমরা, বেকারদের সুখবর দিতে আজ মন্ত্রিসভার বৈঠক। এটা একটা রেপিউটেড নিউজ পেপার, সত্যের কলম এই নিউজ পেপার আজকে সকালে কিন্তু উঠে এসছে এই নিউজটা, যেখানে বলা হয়েছে যে কি বেকারদের সুখবর দিতে আজ মন্ত্রিসভার বৈঠক। ঠিক আছে, সত্যের কলম নিউজ পেপারে চলে এসছে এটা। আমরা দেখো 2 দিন আগে 2 days বিফোর আমরা বলেছিলাম ক্যাবিনেটের মিটিং কিন্তু এই সপ্তাহেই হবে। তোমরা যারা রেগুলারলি ফলো করো জানো আমরা কতটা খবর নিয়ে কথা বলি। কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট বলেছিলাম 2nd বা 3rd উইকের মধ্যে বেরিয়ে যাবে, সেটা কিন্তু বেরিয়ে গেছে। গতকালকে ছিল 21 তারিখ, 3rd উইকের লাস্ট ডে বেরিয়ে গেছে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো আপডেট নেই, জেল পুলিশ আদৌ হবে কিনা আমাদের কাছে কোনো আপডেট নেই, অনেক ফেক নিউজ ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের কমিটি গঠন হয়েছিল, এখন সেই কমিটি অনেক স্লো ওয়েতে কাজ করছে, আবারও থমকে গেছে ফায়ার সার্ভিস। যেগুলো আপডেট আছে দেন কিন্তু আমরা দিয়ে দিই, যেগুলো আপডেট নেই, এমনকি 125টা যেই ভ্যাকেন্সি বেরিয়েছিল স্কুল লাইব্রেরিয়ান, সেটা একদিন আগেই জাস্ট আমরা বলেছিলাম। আমরা কিন্তু অনেক খবর নিয়ে কিন্তু কথা বলি, কোনখান থেকে খবর নেই সেটা আমরা না হয় না বললাম, কিন্তু তোমাদের জন্য তোমাদের কতটা বিশ্বাস আমাদের উপর সেটা কিন্তু আমরা জানি। সেই বিশ্বাস যাতে থাকে সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, তার জন্য অনেক হায়ার অথরিটি থেকে আমরা কিন্তু খবর নিয়ে বলি। তেমনি ভাবে আজকের একটা রেপুটেড নিউজ পেপার সত্যের কলাম, সেখানে একটা আর্টিকেল উঠে এসেছে রিগার্ডিং ক্যাবিনেট মিটিং যেটা আজকে হবে। এখানে কি লেখা আছে দেখে রাখো, বেকারদের সুখবর দিতে আজ মন্ত্রিসভায় বৈঠক। আরও একবার রাজ্যের বেকারদের সুখবর দিতে চলেছে সরকার। এবার দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক চাকরির প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। আজ অর্থাৎ শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হতে পারে। এর মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, এই দুটি চাকরির সমস্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখন ফলাফল ঘোষণা করার পালা। হয়তো ক্যাবিনেটে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টের অ্যাপ্রুভেল দিয়ে দিতে পারে রেজাল্ট ঘোষণার, কিন্তু রেজাল্ট দিতে কেন ক্যাবিনেটের অ্যাপ্রুভেল লাগবে বারবার আমরা জানি না। স্পেশাল এক্সিকিউটিভের অ্যাপ্রুভেল তো দিয়েই দিয়েছে ক্যাবিনেট আর কি করবে, ওনারা তো মঞ্জুরি দিচ্ছেনই, তারপর পুরোটা দায়িত্ব হচ্ছে ডিপার্টমেন্টের। ঠিক আছে, আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে এই দুটি চাকরির চূড়ান্ত ব্যথা তালিকা প্রকাশ করতে পারে দপ্তর।
আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীরা। একই সাথে বৈঠকে বেকারদের কথা মাথায় রেখে বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে সরকার। মন্ত্রিসভায় এই বিষয়ে আলোচনা হবে। এখন বৈঠক শেষে কি সিদ্ধান্ত গৃহীত হয় সেই দিকেই তাকিয়ে আছে বেকাররা। এখানে কতগুলো জিনিস ট্রু আমরা জানি না, কিন্তু আজকে নিউজ রিপোর্টারদের জন্য বেশ কিছু স্কিম নতুন কিছু লঞ্চ করতে পারেন বা গুড নিউজ হতে পারে। বেতন ভাতা বৃদ্ধি হতে পারে একটা সংখ্যক, যে যেমন পঞ্চায়েত সেক্রেটারি বা ওই লেভেলের যারা আছেন, ঠিক আছে, উপপ্রধান প্রধান এই সমস্তদের যে পোস্টগুলো আছে ওইগুলো যেগুলো আমরা কিছুদিন আগে নিউজ পেপারে দেখেছিলাম। তাছাড়া বেশ কিছু নতুন চাকরির ব্যাপারেও ঘোষণা হতে পারে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের লিস্ট কি এভাবে ক্যাবিনেটে দিয়ে দেবে সেটা এখানে যে বলেছে দিস মাইট নট বি ট্রু। মেবি এটা হতে পারে যে হয়তো দিতে পারে আজকে, কিন্তু আমাদের কাছে কিন্তু বিশ্বাস করো কোনো খবর নেই যে স্পেশাল এক্সিকিউটিভ আজকে দেবে কিনা। তার মধ্যে সমস্ত গভর্নমেন্ট অফিস আজকে বন্ধ, ঠিক আছে। সবকিছু মাথায় রেখে আমরা বলছি যে যা যা দিতে পারে অলরেডি আমরা বলেছি আজকে বিকেল 4টে থেকে হয়তো ক্যাবিনেট হওয়ার কথা। সো গুড নিউজ আসছে কিনা সেটা সময়ই বলবে। আমরা একদম ক্যাবিনেট যখন হয়ে প্রেস ব্রিফিং যখন করা হবে সেই ভিডিওটা আমরা শেয়ার করে দেব, তোমরা যাতে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। তেমনি ভাবে জেআরবিটি গ্রুপ ডি প্রার্থীদের জন্য গুড নিউজ তো তোমরা জানোই, গতকালকেও অনেকে জমা দিয়েছে, মানে 20 তারিখ 21শে ফেব্রুয়ারি অনেকে কিন্তু অফার লেটার জমা দিয়েছে। ইতিমধ্যে হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তরে যারা এমটিএস পেয়েছিলে তোমরা কিন্তু অলরেডি জয়েন করে নিয়েছো। তেমনি ভাবে আরডি ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, আরডি ডিপার্টমেন্টে 25 তারিখ জয়েনিং দেওয়া হয়েছে, 25 ফেব্রুয়ারি। আশা করছি এডুকেশন ডিপার্টমেন্টেও 20-21 তারিখ অনেকেই জমা করেছো তোমরা গতকালকে পর্যন্ত, তোমাদেরও কিন্তু জয়েনিং 25-26 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। ফাইনালি সেই দিনটা চলে এসছে যেদিন তোমরা বলতে পারবে যে ইয়েস উই আর গভর্নমেন্ট এমপ্লয়ি। আমরা তোমাদের গাইডেন্স দিতে পেরে খুব খুশি, তোমরা আরো এইভাবে এগিয়ে যাও, এটাই কিন্তু আমরা চাই, ঠিক আছে। দেখো আজকে একটা নিউজ পেপারে উঠে এসছে চাকরি প্রাপকদের পোস্টিং দেওয়া শুরু। জেআরবিটি পরীক্ষা দিয়ে চাকরি প্রাপকদের পোস্টিং দেওয়ার কাজ শুরু করলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। গত 5 ফেব্রুয়ারি বিবেকানন্দ ময়দানে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে রাজ্য সরকারের 39টি দপ্তরে চাকরির অফার দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর হাত ধরে জেআরবিটি ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র পেয়ে স্বাস্থ্য দপ্তরে অফার পাওয়া যুবক যুবতীরা গত 6 ফেব্রুয়ারি থেকে জয়েন করতে শুরু করে। স্বাস্থ্য দপ্তর সূত্রে সংবাদ, দপ্তরে অফার পাওয়া সবাই ইতিমধ্যে নতুন কর্মক্ষেত্রে জয়েন করে নিয়েছে। জেআরবিটি চাকরি পাওয়া সবাইকে 20 ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ অফার জমা করতে বলা হয়েছিল। আজ থেকে বিভিন্ন দপ্তরে পোস্টিং দেওয়ার কাজ শুরু করে, মানে বিভিন্ন দপ্তর শুরু করে দিয়েছে। জানা গেছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন চাকরি প্রাপক রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নতুন কর্মক্ষেত্রে পোস্টিং দেওয়ার কাজ শেষ করতে চাইছে। তোমাদের মেনি কংগ্রাচুলেশনস টু অল জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস। আমাদের আপডেট দেওয়ার পালা এখানেই শেষ। ভালো করে তোমরা জয়েন করো আর নতুন অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন করো যতদিন তোমাদের বয়স আছে। আর যদি কোনোখানে কোনো কোয়ারিজ হয় আমাদেরকে ভুললে কিন্তু হবে না, স্টাডি ইন উইন কিন্তু তোমাদের পাশে সবসময় ছিল। তোমরাও চাকরি পেয়ে আমাদেরকে কিন্তু ভুলবে না, এটা কিন্তু প্রমিস করতে হবে। আর তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস সবাইকে বলবো ওরাও যাতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, ওরাও যাতে আমাদেরকে ফলো করে। অপেক্ষা করো তোমাদের জয়েনিং এর লেটার প্রসেস কিভাবে হবে দেখে রাখো। তোমরা অফারটা জমা দিয়েছো, এখন তোমাদের কাছে একটা ফোন কল আসবে। ফোন কল আসলে তোমরা একটা জয়েনিং লেটার জমা দেবে ওখানে গিয়ে, যেদিন জয়েনিং করবে, টু দ্য হাইয়েস্ট অথরিটি অফ ইউর অফিস, সাবজেক্ট জয়েনিং লেটার। আই হ্যাভ জয়েন মাই ডিউটিস ফ্রম দ্য ফরনুন বা আফটারনুন সেশন অফ দিস অ্যান্ড দিস ডে, প্লিজ অ্যাকসেপ্ট মাই জয়েনিং বলে দেবে। তারপর ওনারা তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে, একটা কমন মেমোরেন্ডাম যেখানে অনেকের পার্সোনাল কপি দেওয়া হবে। যাদের পার্সোনাল কপি দিয়ে দিবে ওনারা, সেটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা তোমরা জমা রেখে দেবে তোমাদের ফাইলে। চাকরির জন্য কিন্তু আলাদা একটা ফাইল বানাবে, অন্যান্য জিনিসের জন্য একটা ফাইল, ডকুমেন্টসের জন্য একটা ফাইল, চাকরির জন্য জব রিলেটেড আরেকটা ফাইল, যেখানে জবের অনেক কিছু কিন্তু ওখানে এন্ট্রি তোমাদের করাতে হবে টাইম টু টাইম, ঠিক আছে। তাছাড়া তোমাদের তারপর যখন ওখানে ঢুকবে এস্টাবলিশমেন্ট থেকে তোমাদের বলে দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে। স্যালারি ব্যাপারটা হয়তো কিছুদিন লেটও হতে পারে। তাছাড়া গ্রুপ ইন্স্যুরেন্সের কথাও বলা হবে, এনপিএস এ কাটা হবে, এনপিএস এর জন্য রেজিস্ট্রেশন করতে বলা হবে, ঠিক আছে। পিআরএন নাম্বার তোমাদের দেওয়া হবে এনপিএস এর জন্য, ইত্যাদি বিভিন্ন জিনিস। প্রথম দিন তোমরা কোনো কাজ করবে না, আমরা আশা করি আস্তে আস্তে 7-8 দিন পর থেকে তোমাদেরকে পিয়ন, অ্যাটেন্ডেন্ট, হেল্পার, নাইট গার্ড ইত্যাদি পোস্ট কিন্তু অ্যাসাইন করে দেওয়া হবে, ঠিক আছে। মেনি কংগ্রাচুলেশনস এগেইন টু অল জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট। সামনে জেআরবিটি 2 আসছে, তোমরা যারা আনফরচুনেটলি পাওনি, এইবার যাতে তোমাদের নামটা জেআরবিটি 2-তে থাকে সেটা কিন্তু তোমাদের প্রাণপণ কিন্তু চেষ্টা করতে হবে। জেআরবিটি 2-র জন্য প্রিপারেশন নাও, আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা এইভাবে ক্লাস করাবো, এইভাবে নোটস আমরা অলরেডি রেডি করেছি।
ঠিক আছে, নোটস নিতে তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এইভাবে ক্লাস করাবো। সবচেয়ে বেশি আগের বারের মতো সিলেকশন কিন্তু আমাদের স্টুডেন্টসরাই কিন্তু পাবে। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এই সংক্রান্ত সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত লেটেস্ট আপডেটস ও ইস্যুস আমরা এই ভিডিওতে শেয়ার করে দিলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য লাগে নোটস, তোমরা আমাদের এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবেই সমস্ত রকম এডুকেশনাল আপডেট, চাকরির প্রসেসের ভিডিওস, চাকরির প্রিপারেশনের ভিডিওস সবকিছু সবার প্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।